43-এর দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট এক গণহত্যা। আর এর পিছনে আসল মাস্টার মাইন্ড কে ছিল জানেন? চলেন জেনে নেই ইতিহাসের পাতা থেকে। আমরা ইতিহাস বলতে সাধারণত বড় বড় রাজা বাদশাহদের যুদ্ধ, রাজনীতির জয় পরাজয়ের গল্প বুঝি, তাই না? কিন্তু আমাদের এই মাটিতে আমাদের এই পূর্বপুরুষদের যে কতটা নিঃশব্দে ধুকে ধুকে কাঁদতে হয়েছিল, সেই রক্তের ইতিহাস মনে হয় না আমরা খুব বেশি মানুষ জানি। ইভেন আমি নিজেও জানতাম না। সালটা 1942, চারিদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ উত্তাপ। তখন কিন্তু আমাদের এই পুরো উপমহাদেশ ব্রিটিশদের দখলে, আর অন্যদিকে জাপান ধূপধাপ এশিয়ায় একটার পর একটা দেশ দখল করে আমাদের দিকে এগিয়ে আসছে। বাই দ্য ওয়ে, জাপানকে আমরা এখন যতটা নিরীহ দেখি, তারা কিন্তু পূর্বে এতটাও নিরীহ ছিল না। তবে সে যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। হঠাৎ একদিন খবর এলো যে বার্মা, মানে এখনকার মায়ানমার, জাপানিরা দখল করে ফেলছে। আর বার্মা তো একদম বাংলার গা ঘেঁষছে। এই খবরটা শুনে ব্রিটিশদের না পুরো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। তাদের মনে মারাত্মক এক ভয় ঢুকে গেল যে জাপানিরা যদি নদীপথে বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে কি হবে। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর তখনকার ব্রিটিশ কর্মকর্তারা বসে একটা মাস্টার প্ল্যান বের করলো, যেটাকে আমরা এখন বলবো চরম পাগলামি। তারা ভাবলো যে জাপানিরা যদি নদীপথে বাংলায় ঢোকে, তবে তারা এখানকার মানুষের নদী পার হওয়ার নৌকা ব্যবহার করে আর এখানকার গ্রামের ভাত খেয়ে আরামসে যুদ্ধ চালাতে পারবে। তাই ব্রিটিশরা একটা নীতি বানালো, নাম দিল ডিনায়াল পলিসি। সহজ বাংলায়, আমরা নিজেরাই সবকিছু এমন ভাবে ধ্বংস করে দেব যেন শত্রুরা এসে কিছুই ব্যবহার করতে না পারে। আই ডোন্ট নো তারা কি চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছিল, বাট এরপরে যেটা হলো সেটা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। 1942 সালের মে মাস থেকে ব্রিটিশ পুলিশের সৈন্যরা আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে যেমন চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, খুলনায় অভিযান চালাতে শুরু করলো। তাদের মেন টার্গেট ছিল আসলে বড় বড় নৌকাগুলো। তারা গ্রাম বাংলায় ঢুকে জেলেদের এবং ব্যবসায়ীদের যত নৌকা ছিল সব বাজেয়াপ্ত করে জ্বালিয়ে দিল, কিছু নদীতে ডুবিয়ে দিল এবং বাকিগুলো নদীর তীরে এমনভাবে বেঁধে রাখলো যেন পচে ধ্বংস হয়ে যায় এবং সেগুলো যেন কেউ ইউজ করতে না পারে। একবার চোখ দুটো বন্ধ করে ওই সময়টার কথা একবার ভেবে দেখুন তো। একজন দরিদ্র জেলে, যার বাপদাদের আমল থেকে চলে আসা একমাত্র সম্বল ছিল ওই কাঠের তৈরি নৌকাটা, প্রতিদিন ওই নৌকা নিয়ে নদীতে না নামলে তাদের ঘরে চুলা জ্বলে না, বাচ্চার মুখে এক লোকমা ভাত ওঠে না। সেই লোকটার চোখের সামনে ব্রিটিশ সৈন্যরা এসে তার জীবিকার শেষ সম্বলটুকু কুড়াল দিয়ে কুপিয়ে জ্বালিয়ে দিচ্ছে। জিনিসটা কতটা মর্মান্তিক হইতে পারে। সরকারের হিসাব মতেই প্রায় 66,000-এরও বেশি নৌকা ধ্বংস করা হয়েছিল, তবে বাস্তবে যে সংখ্যাটা আরো বেশি ছিল সেটা তো বুঝতেই পারতেছেন। তবে শুধুই নৌকা না, সীমান্ত এলাকার সাধারণ মানুষজনের সাইকেল, গরুর গাড়ি সব জব্দ করা হলো। আর এক এলাকা থেকে চাল অন্য এলাকায় নেওয়া পুরোপুরি বন্ধ করে দিল। এখন একটা জিনিস চিন্তা করেন যে তখনকার গ্রাম বাংলায় কিন্তু আজকের মতো এত পাকা রাস্তা বা ব্রিজ ছিল না। নৌকার নদী ছিল মানুষের মূল পরিবহন আর জীবনরেখা। রাতারাতি হাজার হাজার জেলে আর মাঝি পরিবার বেকার হয়ে গেল। এক অঞ্চলের খাবার অন্য অঞ্চলে পৌঁছানো বন্ধ হয়ে গেল। আর সবচেয়ে হাস্যকর এবং করুণার বিষয় কি জানেন? যে শত্রুর ভয়ে এত কিছু করা হলো, সেই জাপানিরা শেষ পর্যন্ত বাংলা আক্রমণই করলো না। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়া তা হয়ে গিয়েছে। গ্রাম বাংলার পরিবহন ব্যবস্থা ধ্বংস, মানুষের কাছে খাবার নেই, আবার এরই মধ্যে মেদিনীপুরে এক বিশাল ঝড় হলো। কিন্তু দুর্গত মানুষের কাছে যে একটু চাল পাঠাবে সেই নৌকাটাও আর অবশিষ্ট ছিল না। আবার বাঙালিতে সুযোগ নিতে কখনোই ছাড়ে না, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। খাদ্য সংকট দেখা দেওয়ার সাথে সাথে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে চালের দাম 10 থেকে 15 গুণ বাড়ায় দিয়েছিল। আর তার ফলে জন্ম নিল বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি, 1943 সালের 50-এর মন্বন্তর। জাপানিদের একটা গুলিও যুদ্ধক্ষেত্রে চালাতে হয়নি, কিন্তু ব্রিটিশদের এই আত্মঘাতী আর নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে আমাদের বাংলার প্রায় 30 থেকে 40 লাখ মানুষ না খেয়ে রাস্তায় ধুকে ধুকে মারা গিয়েছিল। আজকে যখন আমরা 30 বা 40 লাখের যে হিসাবটা শুনতেছি, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এই 30 লাখ বা 40 লাখ মানুষের প্রতিটি মানুষের নাম ছিল, একটা পরিবার ছিল এবং আমাদের মতোই বেঁচে থাকার ইচ্ছা ছিল। হয়তো আপনার বা আমারই কোনো পূর্বপুরুষ সেদিন না খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইতিহাস বইগুলোতে হয়তো এগুলোকে এক লাইনে পার করে দেওয়া হয়, কিন্তু এই নীরব গণহত্যা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? আপনি যদি প্রথমবার এই ইতিহাস সম্পর্কে জানেন তবে কমেন্টে জানাতে পারেন। যদিও আমার মনে হয় না সেই সংখ্যাটা খুব একটা বেশি হবে। আর আপনি যদি চান আমাদের এই শিকড় এবং এই হারিয়ে যাওয়ার সত্যগুলোকে আমি সবার সামনে তুলে ধরি, তবে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। টাটা।